দর্শক স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। আপনাদের সবার সাথে রয়েছি আমি জান্নাতুল সাদিয়া। এছাড়াও আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন, তাদেরকে পরিচয় করিয়ে দেব। তবে তার আগে একটু বলে নিতে চাই দর্শক, আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার সিইসি নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে নির্বাচনী ভোট এবং একই সঙ্গে গণভোট। এছাড়াও নির্বাচনের যে ভোট গ্রহণ সেটির সময়সীমা আসলে 1 ঘন্টা বাড়িয়ে ওই দিন সকাল 7টা থেকে শুরু করে বিকেল 4:30 পর্যন্ত করা হয়েছে। এই সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তফসিল এবং তফসিল পরবর্তী যে চ্যালেঞ্জ সেগুলো থাকবে আমাদের আলোচনায়। আলোচনার বিষয় নির্ধারণ করেছি তফসিল 12 ফেব্রুয়ারি ভোট যুদ্ধ। আলোচনার জন্য সম্মানিত অতিথিরা রয়েছেন রাশেদ প্রধান, সহসভাপতি ও মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, এবং রয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি শুরুটা করব অ্যাডভোকেট আশরাফি পাপিয়া আপনাকে দিয়েই। তফসিল তো ঘোষণা হলো, অনেক সংশয় ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, নিশ্চয়ই সংশয় কেটেছে। একই সঙ্গে একটু জানতে চাই এখন ভোটের মাঠের চ্যালেঞ্জটা কি? তফসিল ঘোষণা মানে নির্বাচন হওয়া তা কিন্তু না। এখন ভোটের মাঠে যেটা চ্যালেঞ্জ, উত্তেজনা। এক ধর্মভিত্তিক দল যেটা জামাত ইসলামের কথা স্পষ্ট করে আমি এক দলের কথাই বলতে চাই, তারা যেভাবে ধর্মকে ব্যবহার করছে, মসজিদ থেকে শুরু করে মন্দির পর্যন্ত নিয়ে যাচ্ছে, নিয়ে যে ইসলামের অপব্যাখ্যা এবং মানুষের ভিতর জান্নাতের টিকিট বিক্রি এই করতে যে দেখা যেতে ধরাও খাচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করতে যে অপকর্ম করতেছে, আবার এমন অপকর্ম করতেছে যে এলাকাতে লোকলজ্জার ভয়ে পালায় বেড়াতে হচ্ছে। তো এখন ইসলাম তো মুসলমানদের দল, আর জামাত ইসলাম হচ্ছে একটা সংগঠন, কিন্তু তারা বলে জামাত ইসলাম একটা দল, মুসলমানদের ইসলামের দল। এখন তারা যে কথাগুলো বলে এটা নিয়ে তো রীতিমতো গোটা বাংলাদেশে একটা বিতর্কিত পরিস্থিতিতে চলে গেছে, যে কেয়ামতের হাসরের ময়দানে ওই দাড়িপাল্লা ছাড়া ধানের শীষও থাকবে না, কোনো প্রতীকী থাকবে না। তো আল্লাহর পাপ পুণ্য মাপার নিক্তি কি হবে না হবে সেটা কি এই ইহকালে বসে জামাত ইসলাম তাদের প্রতীকের সাথে আল্লাহর নিক্তির, আল্লাহর পাপ পুণ্যের পরিমাপের ব্যারোমিটারের হিসাব এবং তুলনামূলক আলোচনা করাটাই তো আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করা এবং শিরক করা প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে ইসলাম তো কোনো সংগঠনের না, এটা মুসলমানদের ধর্ম। তো মুসলমানের ধর্মকে নিয়ে যে আজকে কোথায় দাঁড় করিয়েছে, সৎ লোকের শাসন চায়, কোরআনের আইন চায়। তাহলে আজকে ওই কৃষ্ণ দাদা স্লোগান দিচ্ছে যে বলহরি বলবল দাড়িপাল্লা তুলে ধর। তো এখন দাদার হাতে কি কোরআনের আইন চলবে? দাদার কি স্বর্গ পাবে দাদা? আর মুসলমানদের হাতে মুসলমানদের কোরআন না থেকে এই কোরআন যখন মুসলমান ছাড়া অন্যজনের হাতে যাবে, এখানেও তো মুসলমানিত্ব এবং ইমোশনের যে ব্যাপার একটা, এইটাও কিন্তু জামাত ইসলাম সর্বত্রই বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করছে। এখন নির্বাচন তফসিলের আগেই যে অবস্থাটা তারা করেছে, যে একটা উত্তেজনাকর ইসলামকে নিয়ে এবং ব্যাখ্যা কোরআন তার সমস্ত কিছু নিয়ে একটা জটিল পরিস্থিতি উদ্ভব করছে, এইটা যতদিন যাবে তত বাড়তে থাকবে। বাড়তে থাকতে থাকতে শেষ পর্যায়ে কোথায় যায় সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত দেখেন, দলের ভিতরে আভ্যন্তরণে মনোনয়ন সংক্রান্ত সমস্যা সব জায়গাতেই আছে, শরিকের ভিতরে আছে, শরিক ছাড়াও আছে, সব কিছু মিলায় মিশায়ও কিন্তু আর একটা উত্তেজনার পরিস্থিতির বিষয়। তৃতীয়ত হচ্ছে এই নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, অংশগ্রহণ করতে পারছে না, স্বাভাবিক কারণে তাদের টাকা, তাদের অর্থ, তাদের বৃত্ত, তাদের ভারতের বুদ্ধি, তাদের ভারতীয় গোয়েন্দা সংস্থা, সমস্ত কিছু কিন্তু তাদের হাতে আছে। তারা এই পরিস্থিতিটাকে এবং এই ইস্যুটাকে, নির্বাচনের তফসিল এবং নির্বাচন, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে মানে হাসিনার আওয়ামী লীগ মুক্ত নির্বাচন, এটা তারা কিভাবে পরিকল্পিতভাবে কীরকম কি করবে, এটা ঠিক 2-4 দিন 5 দিন না গেলে আসলে বিষয়টা বোঝা যাবে না। আপনি ভোটের মাঠে উত্তেজনার কথা বলছিলেন। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যেমন গতকালকেই বলেছেন যে একটা দল যারা নিজেদের বড় মনে করে, ভোটের আগেই মনে করে ক্ষমতায় চলে গেছে, বিএনপিকে ইঙ্গিত করেই জামাত সেক্রেটারি বলেছেন যে নির্বাচনী এলাকায়, তার নির্বাচনী এলাকায় তিনি যেয়ে দেখছেন যে এবার ভোট কেন্দ্রে যেতে দেবে না, বিএনপির কথাই বলছেন, এবং ভোট দিতে তারা বাধা দেবে, ব্যালট বাইরে এনে সিল মেরে নেবে। বিএনপির বিরুদ্ধে নিশ্চয়ই এটি খুব বড় একটা অভিযোগ। ভোটের মাঠের বাস্তবতা এটা যার মনে যা ছাল দিয়ে উঠা, তাদের ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে নিয়ে তারা কি করেছে সেটা তো আপনারা দেখলেন। তারপর তারা বলল ভোট টোট বুঝি না, প্রশাসনকে দিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলতে হবে। অনেক প্রশাসনের কর্মকর্তা তাদের অনেকের বাসায় আবার ভুড়ি ভোজ করতেছে, ডিনার করছে, লাঞ্চ করছে, এই ছবিও কিন্তু ফেসবুকে চলে আসছে অলরেডি। তারপরে তারা প্রশাসনকে শুধু নিয়ন্ত্রণ না,
যেভাবে কথাবার্তাগুলো গোলাম পরোয়ার সাহেব, আবু তাহের সাহেব এবং শাহজাহান সাহেব শুধু না, সীতাকুণ্ডেরও তাদের যে এমপি পদপ্রার্থী আছে তাদেরও যে সমস্ত অলৌকিক ওহী নাজিল হওয়ার ব্যাপার, এবং তারা বলছে কি যে স্বয়ং খোদা নেমে এসেছে তাদেরকে তোলার জন্য, তাহলে তো তাদের আর কোনো শক্তিকে ভয় পাওয়ার কিছু নাই। আর প্রথমত বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে সে বলেছে, আর বাংলাদেশের সব মানুষ তো দেখছে যে জামাত ক্ষমতায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করছে। ক্ষমতায় তো জামাত অলরেডি বসেই গেছে। তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ এবং 3 বারের জামানত বাজেয়াপ্ত হওয়া ভোটের যা পরিসংখ্যান, ডাক্তার শফিক সাহেব উনি তো বাংলাদেশের অলিখিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়ে গেছে। তাদের যে বক্তব্য বিবৃতি, বডি ল্যাঙ্গুয়েজ, এবং তাকে একবারে ওহি অলি, তারপরে আল্লাহ খোদার সাথে তুলনা পর্যন্ত অলরেডি করা কিন্তু হয়ে গেছে। তাহলে এই জন্য যে যেটা করবে, শক্তি পরীক্ষার এই যে রাকসু জাকসু ইকসু এখানে দেখলেন, আজকেও কিছু ঘটনা দেখলাম যে শিক্ষককে নিয়ে, এটা আগেকার ঘটনা না এখন ঘটনা আমি জানি না, ফেসবুকে আসছে যে একটা শিক্ষক আওয়ামী লীগপন্থী, তাকে রীতিমতো মারার জন্য এবং যেভাবে ধাক্কাধাক্কি করে গাড়িতে তুললো, পুলিশের হাতে দেবে এরকম পরিস্থিতি এইটা। তারপর মেয়েরা ধরনের যে তালিম ক্লাসে যে বেহেস বিক্রি করতে যে গ্রামবাসীরা ধরে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে, তো এগুলা তো চমৎকার একটা ঘটনা ধর্ম ব্যবসায়ীদের। তো এই সমস্ত বিষয় নিয়ে তারাই কোনো উত্তেজনা সৃষ্টি করবে দেখেন। আর জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচন যদি শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে হয়, বিএনপির পক্ষে জনমত আসে, বিএনপি ভোট পায়, তখন বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে না সেই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে। এছাড়া আমাদের কোনো বডি ল্যাঙ্গুয়েজে নির্ধারণ হবে না। রাশেদ প্রধান, আপনার কাছে আসে, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ হওয়া নিয়ে তফসিলের পরে এখন কোনো আর শঙ্কা দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 সহ আলোচক, যারা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণাকে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সঙ্গে দর্শক যুক্ত হয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি রাশেদ প্রধান আপনার কাছে চলে যেতে চাই, জি প্লিজ। ধন্যবাদ আপনাকে। তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে যেটা বলতে চাই, তফসিল ঘোষণা হয়েছে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি, আশঙ্কা কেটে গেছে, জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু সেই ভোটটা লেভেল প্লেইং ফিল্ডে হবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। মানে আমরা গতকালকেও যেটা দেখতে পেয়েছি, চট্টগ্রামে একটা হত্যা, বাংলাদেশের নেতা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, বিএনপির অন্তর্দলীয় গোলমালের মধ্যে তাকে জীবন দিতে হলো। তার আগে আমরা দেখলাম তিতুমির কলেজে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে মারামারি। হাসিনা মুক্ত বাংলাদেশে ক্যাম্পাসে সম্ভবত এটাই প্রথম হত্যা আমরা দেখতে পেলাম, একটা সাধারণ শিক্ষার্থী। 1300-র অধিক অস্ত্র যেটা জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হয়েছিল এখনো উদ্ধার করা যায়নি। আমি জানি না এটা কার কাছে আছে। তো নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ডে হবে কিনা, সুষ্ঠু অবাধ হবে কিনা, এই জায়গাটা নিয়ে একটা শঙ্কা রয়ে যাচ্ছে। নির্বাচন ফেব্রুয়ারিতে, বাংলাদেশ থেকে আমার মনে হয় না কোনো দল চায় না যে নির্বাচন না হোক। যেটা আমার সহ আলোচক আপা বলছিল খুব সুন্দর করে, ওই একটা পয়েন্টে আমি একমত যে ভারত তো চায় না বাংলাদেশে নির্বাচন হোক। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে নির্বাচন, এটা তো হিন্দুস্তানি চায় না। তাদের ষড়যন্ত্র তো ওত পেতে আছে। সেই বৈদেশিক যে আক্রমণের আশঙ্কা, এটাকে আমি একটু ভয় পাই। আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচনের পূর্বে তারা নানাবিধ ষড়যন্ত্র করার চেষ্টা করবে নির্বাচনকে রুখে দেওয়ার জন্য। আপনি খেয়াল করবেন, জাপা জেপির নেতৃত্বে আওয়ামী উচ্ছিষ্ট একটা জোট সৃষ্টি হয়েছে। আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী উচ্ছিষ্ট। তো ওই যে আওয়ামী অর্থ এবং অস্ত্র অবৈধ যেটা রয়ে গেছে, সেটা নিয়ে নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র হবে, এটা নিয়ে আমি আতঙ্কিত। আর লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, এই যে জোটটা হলো, মানে আপনি যাদের কথা বলছেন তারাও মানে আওয়ামী লীগের দোসর কিনা এরকম? আমি তো স্পষ্ট ভাষায় বললাম আওয়ামী উচ্ছিষ্ট, আমি দোসরও বলতে চাই না। মানে খাবার পর যে অংশটা ফেলে দিতে হয় ডাস্টবিনে, তাদেরকে নিয়ে একটা জোট। তো সেই জোটকে কাজে লাগাতে চাবে হিন্দুস্তান, কাজে লাগাতে চাবে আওয়ামী লীগ এবং বিএনপির এই মুহূর্তে অন্তর্দলীয় কোন্দলের যেই প্রতিদিন নৃশংস ঘটনা এবং হত্যা, 200 পার হয়ে গেছে খুনের শুধুমাত্র বিএনপির। তো এই সব কিছু মিলে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা,
এটা সেটা নিয়ে নিয়ে আমার একটা একটা শঙ্কা আশঙ্কা দেখেন। আছে। জি, ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে আসবো। আমরা আলোচনা করছিলাম যে তফসিল এবং তফসিলের পরবর্তী যে ভোটের মাঠের চ্যালেঞ্জ সেটা কি হতে পারে, এনসিপি কি মনে করছে। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রার্থী ঘোষণা শুরু করলেও ভোটে জেতাই নির্বাচনের মূল লক্ষ্য না, এরকম একটা মন্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম করেছেন। একটু জানতে চাই নির্বাচন নিয়ে এনসিপির ভাবনা কি? জি, অসংখ্য ধন্যবাদ। চমৎকার বিজ্ঞ দুজন আলোচক রয়েছেন। এনসিপির ভাবনা ভেরি ক্লিয়ার, বাংলাদেশকে একটা ট্রানজিশনাল ফেজ থেকে একটা নিউ বাংলাদেশে নিয়ে যাওয়া, যেটার জন্য দীর্ঘ 18-17 মাস ধরে আমরা 14 মাস ধরে রিফর্মের এজেন্ডাগুলো নিয়ে আসা আছে, যেটা গণভোটের মাধ্যমে একটা বাংলাদেশ নিউ বাংলাদেশ ঢোকার জন্য বাংলাদেশের যে সিস্টেম চেঞ্জের রাজনীতি। আপনার আমাদের মেইনলি বড় সমস্যাটা হচ্ছে সুশাসন নাই, এটাই তো মুদ্রা সমস্যা। রাজনৈতিক সমস্যা যতটা তার চেয়ে বেশি সুশাসন নাই, রুল অফ ল নাই। এটা নিশ্চিত করতে পারে যে কাঠামোগতভাবে যে ফেসিস সিস্টেম আছে এটাকে চেঞ্জ করা, যেটা খুবই থ্যাঙ্কস যে সবাই মোটামুটি এগ্রি করেছে এগুলো চেঞ্জ করতে হবে। এবং সেটাকে গণভোটের মাধ্যমে ইন্ডোর্স করার পরে দেন যে সংসদ আসতে সেটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য একটা ভালো সংসদ আসবে আমরা বিশ্বাস করি। এখন এক্ষেত্রে এনসিপি এবং চ্যালেঞ্জ, আগে তার একটু তফসিল নিয়ে যেটা বলতেছে ভাই, আমি মনে করি বিগ চ্যালেঞ্জ হবে ইসির জন্য। ইসিকে নিউট্রাল প্রমাণ করতে হবে, কারণ ইসিকে এখনই আমরা দীর্ঘদিন দেখেছি তাকে বলা হয় একটা বায়াস বা কোনো একটা দলের প্রতি তার একটা মানে নিজস্ব একটা বা বায়াসনেস বা সিম্পথি আছে অনেকে মনে করি আমরা। ওটা যদি উনি এটা কেটে উঠতে ওনাকে প্রুভ করতে হবে যে না আমরা সবার জন্য লেভেল ফিল করতে পারতেছি। 2 নম্বর হচ্ছে যে পুলিশগুলো রয়েছে ডেফিনেটলি তারা দেখতেছেন যে তাদের সামনে মানুষ মেরে রেখে চলে যাচ্ছে কিন্তু তারা কোনো প্রোটেকশন নিচ্ছে না, মানে দায়িত্ব নিচ্ছে না। তো সে জায়গায় পুলিশ যদি না থাকে, আর্মি দিয়ে তো আপনি সব প্রোটেকশন দিতে পারবেন না। এছাড়াও আরেকটা চ্যালেঞ্জ হবে যদি রাজনৈতিক দলরা যে পরিমাণ নিজেদের ভিতরে কামড়াকামড়ি আমরা ছোট ছোট বিষয় নিয়ে করতেছি, এটা ভেরি আনফর্চুনেট। কারণটা হচ্ছে আমরা জুলাই পরবর্তী সময়তে একসাথেই ছিলাম, 21 বছর আমাদের বা 17 বছর আমাদেরকে অপ্রেস করা হয়েছে। আমরা যদি এগ্রিড করি যে আমরা বাংলাদেশে সুন্দর ইলেকশন দেখতে চাই, ইট ইজ পসিবল। আদারওয়াইজ নিজেদের মধ্যে ক্যাচাল করলে অন্যরাও আরও সুযোগ পাবে। থার্ড যেটা বলতেছিল, আওয়ামী লীগের যারা পতিত আছে তারা চেষ্টা করতেছে। আর এনসিপির যে ভাবনা, এনসিপি ডেফিনেটলি প্রত্যাশা করে একটা সুন্দর বাংলাদেশ, যেখানে আমরা বলছি যে দ্রুত উইন করা না, মানে আপনি বলেন একটা দল 8 মাস থেকে 9 মাসে আমরা ক্রস করতেছি, আমরা যে যজ্ঞ পালন করতেছি, যে প্রচুর পরিমাণে কমিটি নানা রকম কাজ করতেছি, বাট আমরা স্টিল হোপফুল যে আমরা ভালো কিছু করতে পারবো। এবং তরুণদের প্রতি 35% ইজ বাংলাদেশের হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা আমাদের জন্য খুবই একটা অ্যাসেট হবে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে আমরা রাইট পলিটিক্স করতে পারি, এই হানাহানি কাটাকাটির বাইরে কনস্ট্রাকটিভ রিফর্মিস্ট জোট যেটা বলতে যাচ্ছি, যে বাংলাদেশ মেরামত এবং পুনর্গঠনের রাজনীতি, তাহলে হয়তো মানুষ আমাদেরকে দেখবেন। একটা বিরতি নিয়ে আসছি দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আলোচনা করছিলাম তফসিল এবং তফসিল পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে। চলে যাব ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ 5 আসন থেকে এনসিপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের। বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের। যারা বিএনপিতে মনোনয়ন পাচ্ছে না তাদেরকে এনসিপিতে মনোনয়ন দেওয়া, এটা কি এনসিপির নতুন স্ট্র্যাটেজি বা এখনকার নির্বাচনের আগে স্ট্র্যাটেজি কিনা? না, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখেন, আমরা কিন্তু অনেক আগে ঘোষণা দিয়েছিলাম, যারা মানে যে কোনো দল থেকে যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু আহ্বান করেছি, জামাত থেকে আসেন, বিএনপি থেকে আসেন, আপনারা আমাদের দরজা ওপেন সবার জন্য। আমরা ওপেন কল করেছিলাম। তো যারা আগ্রহী আমাদের কাছে এসেছে, আমরা স্ক্রুটিনি করেছি, ওনাদের ফিল্ড দেখেছি, ওনাদের ক্যাপাসিটি দেখেছি, যাদেরকে মনে হয়েছে যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিশ্বাস করে, বাংলাদেশ পন্থা রাজনীতিকে বিশ্বাস করে, তাদেরকে আমরা অ্যাডপ্ট করেছি, অ্যাকসেপ্ট করেছি। এবং আমরা মনে করি যে এটা যে কোনো দল থেকে আসতে পারে আমাদের কাছে, যারা অ্যাটলিস্ট ক্রিমিনালস না, ফেসিজমের সাথে সরাসরি জড়িত না, এরকম লোক। যে কেউ রাজনীতির অধিকার আছে যে কোনো দলে যাওয়ার ব্যাপার। এখন আপনারা যাদেরকে ধরেন আওয়ামী দোসর বলছেন, যদি তাদের থেকে কেউ আসে সেক্ষেত্রে আপনি আওয়ামী দোসরের ক্যাটাগরি করতে হবে। কিছু লোক সরাসরি ইনভলভ খারাপ কাজের সাথে, আর কিছু লোক নিষ্ক্রিয়, ওনারা কখনো এটাকে অন্যায় প্রতিবাদ করেছে, ওই রকম দেখেছে। অনেকে পদত্যাগ করেছে জাতীয় পার্টি থেকে, ওই সময় ইলেকশনে যখন উইথড্র করতে বলছে তারা উইথড্র করেছিল। এরকম অনেকে তার নিজেদের বিবেক থেকে বুঝতে পেরেছে যেটা ইন্ডিয়ান একটা হেজিমনিক পাওয়ার আসি করতেছে। তখন এইরকম অনেক ভালো মানুষ আছে। তো আপনি কি সব মানুষকে মনে করবেন যে সবাই একদমই গণহারে, মানে ধরেন দলে ছিল কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কোনো খারাপ কাজ করেনি, সেক্ষেত্রে তারা অনেক মানুষ আছে বাংলাদেশে, অনেক মানুষ আছে। বেসিক্যালি আপনি মনে করেন বিএনপি করে খারাপ মানুষ নাই, জামাত করে খারাপ মানুষ নাই। আমাদের মানুষের সাথে আচরণের সম্পর্কটা হওয়া উচিত প্রিন্সিপাল বেস। এই লোকটা অন্যায় করছে কি করে নাই, এই লোকটা ক্রিমিনালস কি ক্রিমিনালস না, এই মানুষটা ভালো চায় কি ভালো চায় না। আমরা মানুষকে দেখি এটা বিএনপি নাকি জামাত নাকি এনসিপি, দিস শুড নট বি দ্য অ্যাপ্রোচ। আপনি যে কোনো দল করতে পারেন, বাট আপনার সাথে আমার সম্পর্ক রেসপেক্ট বোধের সম্পর্ক।
বা বাংলাদেশে আপনি কি রকমের স্বচ্ছ রাজনীতি নাকি ডিস্ট্রাকটিভ রাজনীতি করতেছেন, এইটার উপর মানুষকে মেজারমেন্ট করা উচিত। জি, আপনাদের সঙ্গে এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন রয়েছে, 3 দলীয় যে জোটটি আপনারা করলেন, এইটি কি ভোটের মাঠে আসলে ঠিক কেমন প্রভাব ফেলবে? কেন বলছি, একদিকে জামায়াত এবং 8 দল তাদের সমমনা এবং অন্যদিকে বিএনপি এবং তাদের শরিক দল, সেই সাথে এনসিপির এই 3 দলীয় জোটটা কি এক ধরনের ত্রিমুখী প্রতিযোগিতার আভাস দেখেন, করবে আমরা কি? জাস্ট স্টার্টিং করেছি যে আমরা মধ্যম ধারার রাজনীতিক যারা করতে চাই বাংলাদেশে। দেখেন, খেয়াল করে আমাদের নির্বাচনী এবং রাজনৈতিক ঐক্য, তার মানে আমরা লং রানে একসাথে কাজ করতে চাই। বাংলাদেশের রিফর্ম পলিটিক্স, আমাদের গণতান্ত্রিক রিফর্ম জোট কিন্তু বলছি, মানে বাংলাদেশের রিফর্মটাকে হারিয়ে দিয়েছে। দেখেন, জামাত ইসলাম অলরেডি আর এই নিয়ে কথা বলে না, বিএনপিও কথা বলে না, এটা দরকারই নেই, এখন এই নির্বাচন আসছে, জিতলেই হয়ে যাচ্ছে। কিন্তু আওয়ার এজেন্ডা ইজ দ্যাট উই হ্যাভ টু রিফর্ম আওয়ার কান্ট্রি, আদারওয়াইজ এই রাষ্ট্রে আসলে বসবাস করার যোগ্য না। এই রিফর্মটা সবার, আমাদের পার্টিরও শুরু করতে হবে, ব্যক্তিরও শুরু করতে হবে, রাষ্ট্রের সিস্টেমগুলোকে চেঞ্জ করতে হবে। সো দ্যাট পার্সপেক্টিভ এই দলগুলো রিফর্ম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছে, কথা বলেছে কোন কোন জায়গায় চেঞ্জ দরকার, এবং ভিজিলেন্ট ছিল। অল্প কিছু লোক হলো ভেরি স্ট্রং এবং তারা কম্প্রোমাইজ করে না, খেয়াল করে দেখবেন। এবং জুলাই অভ্যুত্থানে তারা প্রচণ্ড রকমভাবে ভূমিকা রেখেছে। আপনি এরকম একটা জুলাই অভ্যুত্থানের শক্তি এন্টি ইন্ডিয়ান হেজিমনিক পাওয়া মানে দাঁড়াতে চায়, বাংলাদেশে একটা মধ্যম ধারা রাজনীতি চায়, ধর্ম মূল্যবোধ থাকবে, কিন্তু আমরা আবার ধর্মীয় পার্টি না, একটা মধ্যম ধারা রাজনীতিতে। তো এটা একটা অপশন থাকা উচিত বাংলাদেশের মানুষ তো ম্যাক্সিমাম মানুষ এই ধারাটাকে চায় আর কি। সেই জায়গা থেকে রাশেদ প্রধান, আপনার কাছে আসবো। ওয়ান বক্স পলিসিতে সমঝোতার ভিত্তিতে আপনারা জামায়াত সহ 8 দল তারা নির্বাচন করছে, সমঝোতার ভিত্তিতে এক আসনে এক প্রার্থী দেয়া, তাই তো? এই আসন ভাগাভাগিটা জামায়াত সহ 8 দল কিভাবে করছে বা করবে? আচ্ছা, আমরা গত পরশুদিন থেকে আসন সমঝোতার কার্যক্রম শুরু করেছি, যেখানে হচ্ছে প্রত্যেকটা দল নিজে প্রথমে নিজ দলীয় যে যোগ্য প্রার্থী জরিপের মাধ্যমে নিজে নিজে একটা লিস্ট তৈরি করা হচ্ছে। এই 8টা দলের 8টা লিস্ট একটা টেবিলে যখন আসবে, তখন 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে যার জিতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ওই আসন থেকে তাকে নির্বাচিত করা হবে। এবং ওই নির্বাচিত প্রার্থী ওই আসনে যখন থাকবেন, তিনি তার দলীয় যে প্রতীক সেই প্রতীকে নির্বাচন করবে। ওখানে 8 দলের বাকি দলগুলো প্রার্থীও দিবে না, ব্যালটে ওই প্রতীকও থাকবে না। এটাকে আমরা ওয়ান বক্স পলিসি বলছি এবং এইটার কার্যক্রম দ্রুত বেগে চলছে। আশা করি আমরা সপ্তাহখানেকের মধ্যে 300 আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারব। অ্যাডভোকেট আশরাফি পাপি, আপনার কাছে আসবো। বিএনপির আসন সমঝোতা নিয়ে অনেক আলোচনা চলছে। এই যেমন বিভিন্ন আসনে আমরা দেখতে পাচ্ছি যে জোট সঙ্গীর বদলে নিজস্ব প্রার্থী চাইছে, কোথাও হয়তো নিজস্ব প্রার্থী দিয়েছে, সেখানে আবার জোটেরা চাইছে। শরিকদের এক ধরনের একদিকে ক্ষোভ, অন্যদিকে হতাশা, সবকিছু মিলে যুগপৎ আন্দোলন যারা আসলে করেছিলেন বিএনপির সাথে, তাদের এক ধরনের হতাশা তো আছে। সব মিলিয়ে বিএনপি দীর্ঘদিনের জোট সঙ্গীদের বিএনপি ঠিক কিভাবে খুশি করবে কি মনে করেন? আর হচ্ছে ভোটের মাঠের যে বাস্তবতা, সেই জায়গা থেকে বিএনপি তো চাপে নিশ্চয়ই রয়েছে, কিন্তু জোট সঙ্গীরা কি বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে কিনা? এখানে হচ্ছে কি, বিএনপি তো সকলের চাপের ভিতর আছে। মানে এই যে বিভিন্ন জোট হচ্ছে, ইসলামিক জোট, এই যে এনসিপির জোট, আবার প্রশাসন, আবার অন্তর্বর্তীকালীন সরকার, আবার আন্তর্জাতিক, আমরা চাপে চাপে এখনো স্ট্রেন দিয়ে জাস্ট চ্যাপটা হয়ে যায়নি আর কি, মোটামুটি টিকে আছি। এত প্রচণ্ড চাপ, চতুর্মুখী চাপ, আন্তর্জাতিক চাপ থেকে শুরু করে সব কিছু চাপ। এখন ব্যাপার হচ্ছে কি, যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এই জোটের যে সংগঠনগুলি, এগুলো দীর্ঘদিন থেকে বিএনপির সাথে ছিল। বিএনপির সাথে যেহেতু একটা গণতান্ত্রিক আন্দোলনের জোট, স্বাভাবিক কারণ তাদের প্রত্যাশা তো আছেই, প্রত্যাশা তো থাকবেই। কিন্তু এর ভিতরে রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা না করে, যে বললেন যে নির্বাচন কমিশন কোনো একটি বিশেষ দলের ধরে নেওয়া হয়, তার কথাবার্তা অনেক কিছু বিশেষ দল এখন বিশেষ দল উনি বলতে বিএনপি বুঝালেন। কিন্তু এইখানে দেখেন, বিএনপি কি চাইছিল যে জোটের প্রার্থীরা যার যার প্রতীকে ভোট করবে? এটা কি কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আরপিওটা সংশোধন হয়েছিল? সেটা কিন্তু হয়নি। তাহলে আরপিওটা রাজনৈতিক দলেরাই নির্বাচন করে, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করবে। তাহলে এখন প্রতীক যার যারটাতে শেষে ভোট করবে, এটা তো বাংলাদেশের ইতিপূর্বে কিন্তু ছিল না। রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়াই এটা যে করলো, আবার ওই নির্বাচন কমিশনকে বলছে যে বিএনপির হচ্ছে কমিশন। তাহলে বিএনপিতে এতে বেশি ক্ষতিগ্রস্ত হলো জোটদেরকে নিয়ে। এখানে ক্ষতিগ্রস্ত হলো যে ব্যক্তি মান্না, ব্যক্তি প্রিন্স, ব্যক্তি রতন, এনাদেরকে মানুষ চিনবে কিনা, এনাদের প্রতীক সম্পর্কে সেই যেই এলাকায় ওনারা দাঁড়াবেন সেই এলাকার ভোটাররা কতটুকু অবহিত। স্বাভাবিক কারণে এখানে তো চাপে, ওই যে চাপ দিচ্ছে না, এনসিপির চাপ, এই যে ইসলামিক জোটের চাপ, আন্তর্জাতিক চাপ, অন্তর্বর্তীকালীন সরকারের চাপ, ইউরোপিয়ান ইউনিয়নের চাপ, ভারতের চাপ, জাতীয় পার্টির চাপ,
চাপে চাপে যে বেঁচে আছি, টকশো পর্যন্ত আসতে পারছি, এটা হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। তো এখন আমাদেরকে কি চাপের মুখে ফেললো দেখেন, জামাত ইসলাম দাঁড়িপাল্লা নিয়ে ভোট করলো 18 সাল পর্যন্ত, এবং তারা যেগুলো স্বতন্ত্র দিছিল একটা প্রতীক, সেটা আপেল দিয়ে ভোট করলো। অথচ তাদের কি অদৃশ্য শক্তি, যে ওহি নাজিল হয়, ওহি দিয়ে চেয়ে ধরেন এখন যেই পার্টি তার প্রতীকে ভোট করতে হবে। এইটা তো আমাদের জোটের উপর বিনা মেঘে বজ্রপাত পড়ে গেল। তো বিনা মেঘে যে বজ্রপাতটা পড়ে গেল, স্বাভাবিক কারণে এইটা তো সামালটা আমাদেরকেই দিতে হচ্ছে। কারণ ধানের শীষ প্রতীকের ভোটাররা যাবেটা কোথায়? তারা সেটাকে হুট করে কিভাবে অ্যাকসেপ্ট করবে যে প্রতীক ছাড়া ব্যক্তি, প্রতীক ছাড়া ব্যক্তি মানে প্রতীক যার ব্যক্তি ধানের শীষ হচ্ছে না। তো এখন মানুষ তো ধরেন ওই যে সমস্ত জায়গায় জোটের জন্য রাখছে, এগুলো সবই হচ্ছে ধানের শীষের ভোটার অধিষ্ঠিত এলাকায়। এইখানে স্বাভাবিক কারণে একটু মনোরাগ, ক্ষোভ, আক্ষেপ এবং দুশ্চিন্তার বিষয়টা আমাদের জন্য। তো ওই যে বলছে না যে আল্লাহ এবার ক্ষমতায় বসায় দিবে জামাত ইসলামকে, তা আমি তো মনে করছি জামাত ইসলাম ক্ষমতায় বসেই গেছে, বসছে থেকে রাষ্ট্র পরিচালনা করছে। আবার মার্শাল্লাহ ইনশাল্লাহ সুবহানাল্লাহ এনসিপি সবচেয়ে বেশি পড়ছে। হ্যাঁ, তাহলে এনসিপির সাথে ইন্টারনালি আবার জামাত ইসলামের কি সম্পর্ক ওহি নাজিলের এবং কোন স্যাটেলাইট পদ্ধতির ভিতর আছে, এটা এনসিপির কিছু কিছু ব্যক্তি তারাই বলতে পারবে, এটা আমরা বলতে পারছি এনসিপি না। সেটা বলতে পারবে। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে ফিরছি আবার। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। যাব রাশেদ প্রধান আপনার কাছে, আপনাদের নির্বাচনী ভাবনা কি জানতে চাই, আর আপনারা নির্বাচনী এই লড়াইয়ে জনগণের ভোটে পাশ করতে কতটা আত্মবিশ্বাসী? দেখুন, আমরা 6টি ইসলামী দল এবং 2টি দেশপ্রেমী দল, এই 8টি দল গত এক সপ্তাহ ধরে 7 বিভাগীয় সমাবেশ করেছি, এবং সমাবেশে যে আমরা দেখতে পেয়েছি যে জনগণের পূর্ণ সমর্থন এই মুহূর্তে আমাদের দিকে আছে। আমি তো ইসলামী দল না, আমি একটা দেশপ্রেমী দলের প্রতিনিধি হিসাবে ইসলামী দলের নেতাদের সাথে দীর্ঘদিন মিলেমিশে যেটা দেখতে পেলাম, ইসলামী দলের নেতারা 365 দিন একই রকম। মানে বিএনপির মতো হঠাৎ করে রাস্তার মধ্যে নামাজ পড়তে দাঁড়ায় যায় না, অথবা হঠাৎ করে মসজিদে ঢুকে বলে না যে ধর্মকে ব্যবহার করো না। তারা 365 দিনই একরকম, ভোটের আগেও একরকম, পরেও একরকম। তা আমি প্রচন্ড রকম আশাবাদী এইবার জনগণ আমাদের এই 8 দলকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। জি, অনেক ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে যাব। সাবেক 2 উপদেষ্টা, মানে গতকালই যারা পদত্যাগ করলেন, দুজন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতা ছিলেন, উপদেষ্টা পরিষদে গেছেন। অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে সবাই যে আসলে এনসিপিতে যাবে সেটা ঠিক না, কিন্তু আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে একটি ছবি দিয়ে মাহফুজ আলমের সাথে লিখেছেন, ওয়েলকাম ব্যাক, লেটস কমপ্লিট ইট। এনসিপিতে যোগ দেওয়ার ইঙ্গিত কিনা? এখন পর্যন্ত জয়েন না করা পর্যন্ত আর বলতে পারবো না উনি এনসিপিতে জয়েন করছে। আমরা সকাল পর্যন্ত দেখলাম যে গণ অধিকারে জয়েন করতেছে, আবার গণ অধিকারের সদস্য সচিব নিয়ে আবার রাশেদের সাথে আবার ক্যাচালো লেগেছে, এরকম দেখতেছি আমরা। আসলে আলটিমেটলি আনটিল আনলেস জয়েন না করে কোনো দলে, তখন পর্যন্ত আমরা বুঝতেছি না আসলে কোন দলের লোক আর কি আমরা। তো এটা ডেফিনেটলি ওয়েলকাম করার ক্ষেত্রে মাহফুজ তার দীর্ঘদিনের বন্ধু একসাথে করেছে, আন্দোলন করেছে, সেই দৃষ্টিকোণ থেকে সে ওয়েলকাম করতে পারে। পার্টিগতভাবে তো বলে নেই যে স্টেটমেন্ট দিয়ে আপনারা সবাই আমার পার্টিতে আসেন, বাট যে কেউ এই পার্টিতে আসতে পারে। জি, চলে যাবো অ্যাডভোকেট আশরাফি পাপি আপনার কাছে। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তারা স্বতন্ত্র প্রার্থী হবেন নাকি বিএনপি এনসিপি কোথায় যাবেন সেটা নিয়ে অনেক আলোচনা চলছিল। সেই জায়গা থেকে একটা প্রশ্ন রাখতে চাই, গণ অধিকার পরিষদের কথাটি যেরকম আসলো যে তাদের সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বৈঠক হয়েছে, তারপরে গণ অধিকার পরিষদ থেকে বলা হলো যে সেখানে জয়েন করতে পারে, কিন্তু আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গ্রামের বাড়িতে যাতে হামলা না হয় তাদের সেখানে পাহারা দিচ্ছে বিএনপির স্থানীয় নেতারা। মানে এটার পর প্রশ্ন আসে যে আসিফ মাহমুদকে তাহলে বিএনপির দিকে ভিড়ছে কিনা? আসিফ মাহমুদ ভিড়ে গেলেই সমস্যার সমাধানটা হয়ে যাবে এবং লোকজন দেখতে পাবে। আর বাড়ি পাহারা দেওয়ার যে ব্যাপার, এখন তার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী বিএনপিতে হতেই পারে। এখন আত্মীয় হিসাবে আত্মীয়র বাসার পাশে প্রতিবেশী চাচা খালু একটা ছেলেটা বিপদে পড়ুক, এটা তো নিশ্চয়ই যাবে না। তো সেই ক্ষেত্রে বাড়ি পাহারা দিতেই পারে। আর ভাই রাশেদ যেটা বললো যে দেশপ্রেমিক দল 2টো আর ইসলামিক দল হচ্ছে বাদবাকি 6টি। এখন এই দেশপ্রেমিক দল আর ইসলামিক দল, তাহলে ইসলামিক দলগুলো কি দেশপ্রেমিক নয় না? ওরা ইসলাম প্রেমিক না ইসলামকে নিয়ে রাজনৈতিক স্বার্থে হাতিয়ারের চেষ্টা করছে? এটা একটা মানে আমি একটু কনফিউজড হয়ে গেলাম। তো যাই হোক, ওরা বিভাগীয় সমাবেশ করতেছে প্রথম, ওদের ভালো লাগছে। আর বিভাগীয় সমাবেশ করতে করতে আমরা হচ্ছে একবার ক্লান্ত হয়ে গেছি, কারণ 15 বছরে বহুত করছি, সরকারকে সরাতে পারিনি সামরিক বাহিনী নিরপেক্ষতার অভাবের কারণে। তো যাই হোক, দেশপ্রেমিক সামরিক বাহিনী জুলাই আগস্টে নিরপেক্ষ হওয়ার কারণে অন্ততপক্ষে একটা রেজাল্ট আমরা পেয়েছি যে হাসিনা মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এখন এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশটা নিরাপদ হেফাজত হবে
সবাইকে দেশপ্রেমিক দলই হোক আর যেই দল হোক, অন্ততপক্ষে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই ক্ষেত্রে একটা স্পেস সকলে রাখতে হবে, যে এইখানে আমাদের কমন একটা ইন্টেনশন থাকতে হবে, ঐক্যমত থাকতে হবে, যে এই ব্যাপারে সবাই আবার আমরা ঝাঁপাই করব। যদি ভারতকে, যদি না এরা সবসময় আমাদের প্রতি আগ্রাসন চালাবে, এদের কুমনোবৃত্তি প্রতিহত করতে যে আবার আমাদের অন্তরের শানিত আবেগকে আমরা আবার প্রজ্বলিত করে এইখানে তীরবিদ্ধ করে নিরাপদ বাংলাদেশ, এই 16 ডিসেম্বরে নিরাপত্তা বাংলাদেশ, সার্বভৌমত্ব নিরাপদ এবং 18 কোটি মানুষের জীবন, মান, সম্পদ নিরাপদ, ইজ্জত নিরাপদ, এই জায়গায় ঐক্যমতের স্পেস রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। আজকে 16 ডিসেম্বর সারা বাংলাদেশে আমি দেখেছি মোড়ে মোড়ে স্বাধীনতার পতাকা বিক্রি করে। আমি এবার খুব মর্মাহত যে আমি কাকরাইলের মোড়ে দেখিনি যে ভাতের শিশু বাচ্চারা পতাকা বেচছে, আমি ওই কারওয়ান বাজারের মোড়ে দেখিনি পতাকা বিক্রি করছে, আমি শাহবাগের মোড়ে চোখে আমার পড়েনি যে পতাকা বিক্রি করছে। এটা আমরা যারা মুক্তিযুদ্ধ 1971 সালকে স্যালুট করি। এবং যে রাষ্ট্রপ্রধান যেমন বললেন যে 365 দিন জামাতের প্রার্থী, মানে জামাত যারা করে তারা একই রকম, বিএনপি সেরকম না, কিছু বলতে চান কিনা একেবারে সংক্ষেপে? না, 365 দিন জামাতের প্রার্থীরা একই রকম, বা জামাত যারা করে তারা নামাজের একই রকম, কথা বিএনপির মতো বলেছে। না। নামাজটা হচ্ছে কি মানুষকে দেখে দেখে তপস্যা করার ব্যাপার না, দেখে দেখে মানুষকে শো করার ব্যাপার না, এটা শো আপ করার বিষয় না। জামাত ইসলাম যদি শো আপ করে, ওপেনে একবার বেহেস বিক্রি করছে, আবার দোজক হয়ে যাবে ভোট না দিলে, আবার ওই পরকালে হাসরের ময়দানে দাড়িপাল্লা হাতে নিয়ে ওনারা দাঁড়ায় থাকবে, আমরা যাব, কবরে গেলে প্রথম প্রশ্ন কাকে ভোট দিছো। এই যে ব্যবসা, এই ব্যবসা যেহেতু তারাই করে, আমরা আমাদের নামাজ যা পড়ি দেখায় পড়ার বিষয় না, এটা গোপনে পড়ারই বিষয়, ছেলেদের হচ্ছে মসজিদে যে পড়ার বিষয়। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছিলেন, এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।